নমস্কার। নতুন সরকার যে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম বের করেছে তাতে কিন্তু 13 থেকে 14 পাতা কিন্তু এই একটা ফর্ম আছে। এই ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটা কিন্তু আমি মোটামুটি পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আমি বলে দিচ্ছি। আপনারা কিন্তু সেটা একটা নজর করুন বা দেখুন, তাহলে কিন্তু আপনারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবেন। যারা ফর্ম হয়তো কখন পাবো কোথায় পাবো এরকম যদি চিন্তা ভাবনা করেন, কিচ্ছু দরকার নেই, আপনারা সাইবার ক্যাফে যাবেন, সেইখানে বললে পরে কিন্তু আপনাকে এই 12 থেকে 13 পাতা একটা ফর্ম কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, আমি বলতে শুরু করছি যে প্রথম পৃষ্ঠায় কি কি আছে সেগুলো কিন্তু বলে দেবো। প্রথম থেকে একদম 13 পাতা পর্যন্ত কি কি আছে সব কলম ধরে ধরে বলে দিচ্ছি কোনটা কি ফিল আপ করবেন। দেখুন, অন্নপূর্ণা যোজনার যে প্রথম পৃষ্ঠায় যে কলমগুলো আছে, 1 নম্বর কলমে কি আছে দেখো, পরিবারের প্রধানের নাম অর্থাৎ HOF, যিনি পরিবারের প্রধান তিনি কিন্তু তার নামটা কিন্তু এই যে পুরো নাম লিখুন, তার নামটা কিন্তু এখানে লিখতে হবে। যেমন ধরো আমি বলছি, যদি আমার নামটাই দেওয়া হয় আমি পরিবার প্রধান, তাহলে হয়তো আমি এখানে লিখলাম তরুণ কুমার সাহা, তাই না? তাহলে পরিবারের যিনি প্রধান তিনি কিন্তু এই যে পুরো নামটা লেখা হয়েছে বিকল্প ইনপুট, এই ঘরের মধ্যেই কিন্তু পরিবারের প্রধানের নামটা লিখতে হবে। তারপর 2 নম্বরটা কি আছে দেখো, জন্ম তারিখ, তার জন্ম তারিখটা দিতে হবে, ডেট, মাস এবং সালটা দিতে হবে। এরপর হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ যদি পরিবার প্রধান যদি পুল্লিঙ্গ হয় তাহলে সেটা পুরুষ করবে, পরিবারের প্রধান যদি স্ত্রী হয় তাহলে মহিলা করবে, এখানে কিন্তু সেটা টিকমার্ক দিতে হবে। 4 নম্বর কলমটি দেখো, পরিবারের প্রধানের আধার নাম্বার, যে আধার নাম্বার কিন্তু দিতে হবে, যেটা তোমার ধরো আধার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা অবশ্যই কিন্তু এখানে লিখতে হবে। তারপর হচ্ছে 5 নম্বর যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এটা দিতে হবে এমন কোনো মানে নেই, যদি থাকে তাহলে কিন্তু এই কলমে পূরণ করে দেবেন। 6 নম্বর হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে মোট কজন আছে শুধু নাম্বারটা এখানে লিখে দিলে হয়ে যাবে। যদি মনে করি যে আমার পরিবারে 3 জন, তাহলে এখানে 3 লিখবো, যদি 4 জন হয় তাহলে 4 লিখবো, এইগুলো। এবার 7 নম্বর যেটা আছে সেটা কিন্তু পরিবারের প্রধানের পুরো অ্যাড্রেসটা কিন্তু দিতে হবে, একদম পিনকোড সহ, পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে যোগাযোগের নাম্বার, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা আছে যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। যদি আধার কার্ডের সঙ্গে যদি নাও লিঙ্ক থাকে তবুও কিন্তু আপনার যোগাযোগের নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর দেখুন 9 নম্বর কলমে কি দেওয়া আছে দেখো, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার এবং পরিবারের সদস্য সংখ্যা। এই যে প্রথমে যেটা দেওয়া আছে এই কলমে দেখো, পরিবারের প্রধানের নাম, যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নামটা কিন্তু এখানে প্রথমে হয়ে যাবে, এই যে পরিবারের প্রধান নাম এই জায়গাটা হয়ে যাবে। এইবার তার পরিবারের যে সমস্ত সদস্য রয়েছে মোটামুটি 1 থেকে 5 পর্যন্ত এইখানে কলম দেওয়া আছে। আপনি 5 জন যদি সদস্য থাকে বা এর বেশি যদি থাকে, মোট আপনি 5 জন একটা সদস্যের কিন্তু এখানে নাম, জন্ম তারিখ এবং লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক আর আধার নাম্বার এইগুলোকে লিখে দিতে হবে। যেমন ধরো পরিবারের যিনি প্রধান ছিলেন তার নামটা আমি ধরে নিলাম যে তরুণ কুমার সাহা, তাহলে 1 নাম্বার যদি তার স্ত্রী থাকে তার স্ত্রীর নামটা হয়ে গেল, জন্ম তারিখ হয়ে গেল, সদস্য নম্বরে 1 হয়ে গেল, লিঙ্গটি দিয়ে দেবেন, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্কে সেখানে হয়তো ওয়াইফ লিখে দিলেন যদি ওয়াইফ লেখেন। 2 নম্বরে তাদের যদি ওইরকম ভাবে আপনারা নাম, জন্ম তারিখ, লিঙ্গ এইগুলো কিন্তু সব দিয়ে দেবেন। তারপরে পরিবারের সঙ্গে সম্পর্কে সেই তিনি যদি পুত্র হন তাহলে সন লিখে দেবেন, সেই সদস্য যদি ডটার হয় তাহলে ডটার লিখবেন। এরকম কিন্তু 5 নম্বর পর্যন্ত আপনার কলমটাকে পূরণ করে নেবেন। 10 নম্বর দেখো কি দেওয়া আছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, অর্থাৎ HOF, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন পরিবারের প্রধান তার কিন্তু ব্যাংকের নামটা কিন্তু অবশ্যই লিখবেন। যদি আমরা স্টেট ব্যাংক থাকে SBI না লিখে পুরো নামটা লিখে দেবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যদি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া, এরকম ধরনের কিন্তু পুরো নামটা লিখে দেবেন।
তার সঙ্গে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন, তার সঙ্গে IFSC কোড নাম্বার লিখে দেবেন। তাহলে পরিবারের যিনি প্রধান তিনি তো লিখবেনই, এবং অন্যান্য সদস্যের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ওই যে 1 থেকে 5 পর্যন্ত সদস্য নাম দেওয়া হয়েছে, যাদের যাদের থাকবে তাদের কিন্তু দিতে হবে। এবারে 11 নম্বর কলমে দেখো কি লেখা আছে, এপিক HOF এবং সকল প্রাপ্তবয়স্ক ভোটার তালিকার অংশ এবং নম্বর সহ। অর্থাৎ প্রথমে আছে HOF এপিক নাম্বার, অর্থাৎ পরিবারের যিনি প্রধান তার তো ওই ভোটার কার্ডে তো একটা এপিক নাম্বার আছে, এপিক নাম্বারটা অবশ্যই দিতে হবে। কোন বিধানসভা সেটা নাম লিখতে হবে, এবং অংশটা অর্থাৎ আপনারা যে সামনে যে ভোট দিলেন সেই ভোটের লিস্টেই কিন্তু সব দেওয়া আছে, এখানে কিন্তু সেটা লিখে দেবেন। হ্যাঁ, এইভাবে আপনার যে পরিবারের যে প্রধান তিনি তো লিখলেনই, এবং তার পরিবারের যে সদস্যরা রয়েছে সেই সদস্যদেরও কিন্তু ওই এপিক নাম্বার, বিধানসভার ক্ষেত্র, অংশ, এগুলো কিন্তু আপনারা অবশ্যই লিখে দেবেন। 12 নম্বর পয়েন্টে দেখো কি দেওয়া আছে, যে আপনি যদি শিডিউল কাস্ট হন তাহলে শিডিউল কাস্টে আপনি তপশিলিতে টিক মারবেন, যদি তপশিলি উপজাতি হন তপশিলি উপজাতি টিক মারবেন, যদি অন্যান্য অগ্রসর শ্রেণী হন সেটা টিক মারবেন, যদি না হন তাহলে সেটা অসংরক্ষিত টিক মারবেন। এখানে কিন্তু আপনার যেটা বটে সেটা কিন্তু টিক মেরে দেবেন। এবার দেখো 4 নম্বর পেজে এখানে পয়েন্টটা দেওয়া আছে, আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে আপনার? যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে, এখানে হ্যাঁ বা না লেখা আছে, যদি থাকে তাহলে হ্যাঁ টিক মারবেন, যদি না থাকে তাহলে না টিক মারবেন। তারপর দেখো এখানে পরের কলমে বলা হয়েছে, যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন অবশ্যই উল্লেখ করবেন। ধরুন আপনার ডিজিটাল কার্ড আছে, সেই ডিজিটাল কার্ডটা কি AAY না PHH না SPIHI না RKSYI, যেটা বটে সেটা কিন্তু আপনি কিন্তু টিক মার্ক করবেন। আর যদি না থাকে তাহলে টিক মার্ক করার কোনো দরকার নেই। নেক্সট হচ্ছে, পরিবারটি কি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি আপনি প্রতি মাসে রেশন যদি তুলেন তাহলে আপনি হ্যাঁ টিক মারবেন, যদি না তুলেন তাহলে না টিক মারবেন। এবার পরেরটা দেখুন, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? ধরুন আপনার যদি পাকা ঘর থাকে, কটা রুম, 3-এর বেশি যদি রুম থাকে তাহলে আপনি লিখবেন হ্যাঁ, আর যদি আপনার যদি পাকা ঘর নেই, রুমও নেই, সেক্ষেত্রে আপনি লিখবেন না। নেক্সট হচ্ছে পারিবারিক জমির মালিকানা, আপনার যদি জমি জায়গা থাকে তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না থাকে তাহলে নাই আপনি কি করবেন, টিক মারবেন। নেক্সট হচ্ছে যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, যদি আপনার জমি থাকে সেই জমিটিকে একটা হিসাব করুন কত শতক হচ্ছে, সেই তত শতক কিন্তু এখানে লিখে দিতে হবে। ওকে। নেক্সট হচ্ছে যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? দেখুন আপনার যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে কিন্তু আপনার গাড়ির নাম্বারটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ওকে। আর যদি না থাকে তাহলে সেখানে না লিখবেন, যদি থাকে তাহলে হ্যাঁ টিক মারবেন, যদি না থাকে তাহলে না টিক মারবেন। আর যদি আপনার গাড়ি থাকে 4 চাকা তাহলে কিন্তু অবশ্যই কিন্তু গাড়ির যে নাম্বারটা সেই সংখ্যাটা কিন্তু উল্লেখ অবশ্যই এখানে করে দেবেন। নেক্সট হচ্ছে যে পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, এই যে এখানে লেখা আছে না না হ্যাঁ। দেখুন আপনার যদি স্বাস্থ্যসাথী যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু ওই জায়গাটায় স্বাস্থ্যসাথী লিখে দেবেন, এবং সেই স্বাস্থ্যসাথীটা আপনার 5 লাখ টাকার ছিল না 2 লাখ টাকা ছিল না 2.5 লাখ টাকা ছিল, সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনার ওই টাকার পরিমাণটা সেটা লিখে দিতে হবে। হয়তো আমি লিখলাম যে স্বাস্থ্যসাথী, তারপরে ব্যাকেটে লিখে দেওয়া হয়তো 5 লাখ টাকার ইন্স্যুরেন্স ছিল, এটা লিখলেন। এইবার সেটা HOF সেটা সরকারি না বেসরকারি, স্বাস্থ্যসাথী তো সরকারি, তাহলে এখানে সরকারিটা টিক মারলেন। ওকে। এবার এইভাবে দেখে নেবেন সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, হ্যাঁ সদস্য 5, যারা যারা এই স্বাস্থ্য সাথী মানে রয়েছে তারা কিন্তু সেটা কি করবেন, ওই টিক মারবেন এবং সরকারি ঘরে টিক মারবেন অবশ্যই, আর না থাকলে মারার কোনো দরকার নেই। নেক্সট দেখো মোটামুটি 5 নম্বর পাতায় যেটা দেওয়া আছে, যে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। আপনি যদি ট্যাক্স দেন তাহলে হ্যাঁ লিখবেন, আর আপনি যদি ট্যাক্স যদি না দেন তাহলে কিন্তু না লিখবেন। এরপর দেখুন
পরের যে পয়েন্টটা দেওয়া আছে, পরিবারের সদস্যদের প্যান কার্ড হ্যাঁ যদি থাকে অবশ্যই দেবেন। দেখো পরিবারের যে HOF যিনি অ্যাপ্লিকেশন করছেন, ওনার যদি তার নামটা প্রথমে উল্লেখ করবেন, তারপরে প্যান কার্ডের নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 যার যার প্যান কার্ড আছে তার নামটা লিখে প্যান কার্ডের নামটা দিয়ে দেবেন। যদি প্যান কার্ড যদি না থাকে তাহলে কোনো নাম্বার দেওয়া দরকার নেই। নেক্সট হচ্ছে কর্মসংস্থানের ধরন, মানে আপনি কি কাজ করেন, কি ধরনের কাজ করেন, সেখানে সরকারি ক্ষেত্রে কাজ করেন না বেসরকারি ক্ষেত্রে বেতনভোগী আপনি কর্মচারী, হ্যাঁ, বা আপনি কি পরিযায়ী শ্রমিক না বেকার বা অন্যান্য, যেটা হবে সেটা কিন্তু আপনি অবশ্যই টিক মারবেন। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 এইভাবে যা দেখবেন। যদি বেকার হয় তো বেকারে টিক মারবেন, যদি পরিযায়ী শ্রমিক হয় তো পরিযায়ী শ্রমিকে ঠিক মারবেন, আর অন্যান্য হলে পরে কি করেন সেটা অবশ্যই লিখে দেবেন। সরকারি ক্ষেত্রে চাকরি করলে সরকারিতে ঠিক মারবেন, বেসরকারিতে যদি বেতনভোগী কর্মচারী হয় তাহলে বেসরকারিতে ঠিক মারবেন, এরকম। আর যদি বেকার থাকে তাহলে বেকারে ঠিক মারবেন। নেক্সট পয়েন্ট, যে 6 নম্বর পাতায় যেটা আছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্ত সদস্যদের সংখ্যা। অর্থাৎ আপনার পরিবারে দেখে নেন কজন শিক্ষিত আছে, তাহলে ততজন শিক্ষিত ঘরে ততজন লিখে দেন, নাম্বারটা লিখে দেবেন। আর যজন অশিক্ষিত আছে সেই নাম্বারটি কিন্তু অশিক্ষিত জায়গায় লিখে দেবেন। এইবারে যারা এই যে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 একদম 5 পর্যন্ত দেওয়া হয়েছে, ঠিক ওইভাবে যে 1 নম্বর 2 নম্বর যাদের যাদের নামগুলো আপনি দিয়েছেন তারা কি পাস, শিক্ষাগত যদি শিক্ষিত হয় তো শিক্ষিতটা টিক মারলেন, হ্যাঁ। তারপরে আপনি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেই যোগ্যতা লিখে দেবেন। যদি বিএ পাস হয় তো বিএ পাস লিখে দেবেন, যদি HS পাস করে HS পাস লিখে দেবেন, যদি মাধ্যমিক পাস করেছে তাহলে মাধ্যমিক পাস লিখে দেবেন, যদি 8 পাস করেছে তাহলে 8 পাস লিখে দেবেন। এই যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এইভাবে সদস্য 5 পর্যন্ত যদি শিক্ষিত হয় তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে দিতে হবে। আর অশিক্ষিত হলে অশিক্ষিত ডাক দেবেন, সেখানে কিন্তু আর শিক্ষাগত যোগ্যতা দেওয়া টিক মার্ক লেখার কোনো দরকার নেই। 7 নম্বর পাতায় চলে যাচ্ছি, যেটা 5 নম্বর পয়েন্টে রয়েছে, যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থা প্রাক্তন বা বর্তমান থাকে। যদি কেউ যদি বিধায়ক হয়, মন্ত্রী হয়, পৌর স্থানীয় যদি সংস্থা হয়, এগুলোর মধ্যে যদি পড়ে যায় তাহলে হ্যাঁ করবেন, আর যদি না হয় তাহলে কিন্তু না করবেন। নেক্সট পয়েন্ট দেখো, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি আপনার সদস্যদের মধ্যে যারা পেনশন পান তাদের ক্ষেত্রে হ্যাঁ করবেন, এবং তিনি সরকারি যদি পেনশনভোগী হয় তাহলে কিন্তু সেই সদস্য নাম্বারটা কিন্তু এখানে কিন্তু দিয়ে দিতে হবে। আর যদি পেনশনভোগী যদি না হয় তাহলে এখানে আপনি নাটা দাগ দেবেন। 7 নম্বর পদে 7 নম্বর কলমটা দেখো, কোনো সদস্য কি GST অধীনে নিবন্ধিত আছেন? দেখো যদি GST যদি কাটছে তাহলে লিখবেন হ্যাঁ, হ্যাঁটা টিক মারবেন, আর না হলে নাটা টিক মারবেন। এবারে পরিবারের মোট বার্ষিক আয় কত, অর্থাৎ আপনার পরিবারে এই যে এত সদস্য রয়েছে কারা কারা ইনকাম করছে, আপনি কত ইনকাম করছেন, যে পরিবারের হেড সবারই টোটাল ইনকামটা কিন্তু এখানে দিতে হবে, এখানে লিখতে হবে। নেক্সট দেখো, CA আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, দেখুন আপনি যদি ভারতীয় হন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি করবেন প্রযোজ্য নয়। আর আপনি যদি ভারতীয় যদি না হন, বা আপনার যদি ভোটার কার্ডে যদি নাম উঠেছে, হয়তো আপনি দেখা যাচ্ছে যে আপনি আবেদন করেছেন, সেখানে কিন্তু আপনি সেটা আবেদন করেছেন বলে সেটা আপনি টিক মারলেন, এবং সেটা কিন্তু আপনাকে জানাতে হবে। আর যদি আপনি ভারতীয় হন, ভোটে যদি নাম উঠেছে, তাহলে এখানে প্রযোজ্য নয়টা টিক মারলে হয়ে যাবে। 8 নম্বর পাতায় দেখুন, 8 নম্বর পাতায় একটা কলম রয়েছে, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে হচ্ছে শিল্পী, হ্যাঁ, তারপরে ক্রেডিট কার্ড, এদিকে রয়েছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এইগুলো যদি থাকে পরিবারের সদস্যদের মধ্যে, তাহলে কিন্তু সেটা আপনাদের সেই ID নাম্বারটা অবশ্যই দিতে হবে, এবং যে তারিখে সেটা ইস্যু করা হয়েছে সেগুলো কিন্তু দিতে হবে। আর না হলে কলমগুলো ছেড়ে দেবেন, কোনো লেখা দরকার নেই। 9 নম্বর পাতায় চলে যাচ্ছি,
সেখানে একটা কলম রয়েছে, যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি কি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। দেখুন, যদি আপনার SIR এ যদি নাম ছিল বা ভোট দিয়েছেন, ভোট দেন না দেন, যদি SIR এ যদি আপনার নাম ছিল তাহলে এখানে আপনি সহ যিনি আবেদন করছেন উনি সহ আরো যে সদস্যরা রয়েছে যাদের যাদের SIR এর নাম ছিল সকলেই কিন্তু প্রযোজ্য নয়, এইটা টিক মারবেন। আর যাদের ধরো মোটামুটি SIR এর নাম ছিল না, হয়তো ট্রাইব্যুনাল আছে, সেখানে কিন্তু এখানে আপনাকে কিন্তু না করে সে মামলা বিবরণটি কিন্তু লিখতে হবে। এবার ওই 9 নম্বর কথাই কিন্তু এখানে দেওয়া হয়েছে যে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগত বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশু বিবরণ। এই যে আপনাদের যদি শিশুরা কোন ক্লাসে পড়ছে, হ্যাঁ, এবং কোথায় পড়ছে, শিশুর নাম, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, সরকারি স্কুলে পড়ছে না বেসরকারি স্কুলে পড়াশোনা করছে, এই সমস্তগুলো কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। সেটা আপাতত 1404 পর্যন্ত দেওয়া আছে। 10 নম্বর কথা দেখুন, শেষের দিকে দেখুন শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি আপনাদের শিশুদের যদি টিকা দিয়েছেন, তার টিকাকরণ যদি শুরু হয়েছে বা সম্পন্ন হয়েছে তাহলে সেটা দাগ দেবেন। আর যদি টিকা যদি না দেওয়া হয়েছে তাহলে সেটা কিন্তু আপনারা টিক মারবেন। ওকে, এইভাবে সদস্য 1 শিশু সদস্য 1 থেকে শিশু সদস্য 2, 3, 4 পর্যন্ত এখানে দেওয়া হয়েছে, এগুলো দেখে নেবেন। 11 নম্বর পাতায় দেখো, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা DBT এর মাধ্যমে পাচ্ছেন। দেখুন, যদি আপনি পান তাহলে হ্যাঁ করবেন, আর যদি না পান তাহলে কিন্তু না করবেন। যেমন ধরুন আমি বলছি, যদি কোনো মহিলা, আপনার সদস্যের মধ্যে যদি কোনো মহিলা যদি এইভাবে যদি কোনো সরকারি প্রকল্প যদি সুবিধা পান, যদি ধরুন আপনার ওয়াইফ হয়তো পাচ্ছে, কথা না বলছি, হ্যাঁ, সেখানে হয়তো লিখলেন যে হ্যাঁ পায়, সেখানে কি পায় প্রকল্পটার নামটা কিন্তু অবশ্যই লিখলেন, প্রথমে লিখলেন হ্যাঁটা ঠিক মারলেন, আর যে প্রকল্প থেকে সরকার সুবিধাটা পাচ্ছে তার নাম লিখলেন। যদি লক্ষ্মী ভান্ডার অনেকে পাচ্ছে, তো লক্ষ্মী ভান্ডারটা লিখবেন, কারণ লক্ষ্মী ভান্ডার তো আর বন্ধ হয়নি, অতএব বর্তমানে এখনো আছে, অতএব লক্ষ্মী ভান্ডারটা লিখে দেবেন। বা অন্য ক্ষেত্রে যদি কিছু পান সেগুলো কিন্তু এখানে কলমে ফিল আপ করবেন। এখানেও কিন্তু সদস্য মোটামুটি 5 পর্যন্ত দেওয়া আছে। এইবার লাস্টে যেটা 12 নম্বর যে পাতায় যেটা রয়েছে, এইখানে কিন্তু দেখো লেখা আছে যেটা ঘোষণা এবং সম্মতি, অবশ্যই আপনি সম্মতটা অবশ্যই টিক মারবেন। এবং এখানে লেখা আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। এটা কিন্তু আপনি নিজে কিন্তু ডিক্লেয়ার করলেন। আর এখানে স্বাক্ষর যে রয়েছে, এইখানে কিন্তু যিনি ঘরের কর্তা যিনি মানে অ্যাপ্লিকেশনটা করলেন তিনি কিন্তু অবশ্যই এখানে সই করবেন। বাই চান্স যদি তিনি নিরক্ষর হন, বলা যায় না, তাহলে কিন্তু ওদের ঘরের মধ্যে যিনি একজন স্বাক্ষর আছেন তিনি কিন্তু এখানে সই করলে চলবে। এবং তার তো প্রধান যে ঘরের যে কর্তা যাকে আপনি সাজিয়েছেন তার সঙ্গে তার কি সম্পর্ক সেটা নিচে একটু লিখে দেবেন তাহলে। আর তারপরে শেষের যে একটা দেখতে পাচ্ছেন কলম রয়েছে, এটা কিন্তু শুধুমাত্র সরকারি অফিসাররাই কিন্তু ব্যবহার করবেন। সেখানে আপনার নামটা লিখে দেবে, হ্যাঁ, অ্যাড্রেস ঠিকানা ফেকানা দেওয়া আছে। এই রিসিপ্টটা আপনি যে ফর্মটা ফিল আপ করে জমা দিলেন তার একটা রসিদ কিন্তু এখান থেকে পাতাটা ছিঁড়ে আপনাকে এই রসিদের সময় আপনাকে দিয়ে দেবে, আর বাকি ফর্মটা নিয়ে নেবে। যাই হোক, তাহলে আপনারা মোটামুটি বুঝে গেলেন যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। হ্যাঁ, তো আপনারা এইভাবে ফর্ম ফিল আপটা করুন। আর পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি একটু হলে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো এবং লাইক করে দেবেন। ধন্যবাদ।